আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার তেজ কমাও, বাসায় আসো। মেয়েদের এত জেদ দেখাইলে চলে না, ক্ষতিটা কিন্তু তোমারই বেশি হবে। রুমুকে এসব কথা এখন আর বিস্মিত করে না। পুত্র স্নেহে অন্ধ মা সব চোখের সামনে দেখেও যেন দেখেন না। তার সব কথা সব যুক্তি শেষ হয় ছেলে মানুষ এমন করতেই পারে, আর ও মেয়ে বলে যেন ওর কোনো মন নেই, প্রাণ নেই, আত্মসম্মান বোধ নেই, দম দেওয়া এক পুতুল যেন। আম্মা কতদিন আগে ছন্দা ও শাশুড়ির সাথে ঝগড়া করে চলে আসলো, তখন আপনি ওকে কি বলেছিলেন মনে আছে? কি বলতে চাইতেছো? তখন কিন্তু আপনি ওকে শেখালেন অধিকারের কথা, ছাড় না দেওয়ার কথা। আপনি তো আমার মায়ের মতোই, নিজের মেয়ের বেলায় যেটাকে ঠিক বলে ভাবেন আমার বেলায় উল্টা কেন আম্মা? অন্যের মেয়ে বলে? আমি তো প্রথম থেকে আপনাকে আমার আরেকটা মাই ভেবে নিয়েছিলাম, আপনি কেন আমাকে মেয়ের মতো ভাবতে পারলেন না আম্মা? শাশুড়ি সহসা উত্তর দিতে পারলেন না, উত্তর দেবার মতো মুখও নেই। কি বুঝলেন রুমু জানে না, তবে তিনি যে কথা বাড়াননি তাতেই স্বস্তি পেলেন। এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু কখনো কখনো মানুষকে ভুলগুলো দেখিয়ে দিতে হয়। মুখ বুঝিয়ে আর কত সহ্য করা যায়। নাইমকে দেখতে ইচ্ছে করছে খুব। এতদিনে শুধু 2 বার কথা হয়েছে বড় ছেলের সাথে। ওরা আসতে দেয়নি নাকি ও নিজেই আগ্রহ দেখায়নি জানে না রুমু। নাইম হবার সময় কি যেন কমপ্লিকেশনস দেখা দিল, ব্লাড প্রেশার বেড়ে গেল, হিমোগ্লোবিন লেভেল কমে গিয়েছিল, আরও কিছু ইন্টারনাল সমস্যা। কতটা ভুগতে হয়েছিল ওর। প্রথমবার সন্তানের মুখ দেখে সেই সব ক্লান্তি এক নিমেষেই মিলিয়ে গেল এক পার্থিব আনন্দের ঘিরে ধরেছিল ওর মন জুড়ে। কোলে নিয়ে মনে হয়েছিল এই জীবন্ত পুতুলটা ওর নিজের অংশ। কি ছোট ছোট হাত পা, ছোট একটা শরীর, না মেলা চোখও যেন বড্ড মায়াময়। শক্ত করে আঁকড়ে ধরেছিল বুকের সাথে, অথচ সেই ছেলের মুখে ওকে ছেড়ে সারাদিন আব্বু আব্বু বলি। যে বাবা লোক দেখানো কিছু ফর্মালিটিস ছাড়া আর কিছুই করেনি, না পালন করেছে সন্তানের প্রতি কোনো দায়িত্ব, গভীর বিষাদে ছেয়ে গেল ভিতরটা। সব দায় যেন ওর একার। শাশুড়ির সাথে কথা শেষ করে ঝুমুর রুমে গেল রুমু। মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। বোনের জন্য আর্দ্র হলো ভেতরটা। মাথায় হাত বুলিয়ে স্নেহার্দ কণ্ঠে ডাকলো ওকে। চোখ পিটপিট করে তাকালো ঝুমু। এরপর আর মোড়া ভেঙে উঠে বসলো। ওঠ, একসাথে খাবো সবাই। মা বসে আছে টেবিলে। মা বসে আছে? সত্যি বলছিস আপা? হ্যাঁ রে, তাড়াতাড়ি আয়। ঝুমুর ভীষণ মুখে সহসা একটা হাসি খেলে গেল। তড়িঘড়ি করে বলল, তুই যা, আমি হাত মুখ ধুয়ে আসছি। কতদিন পরে মায়ের সাথে বসবে। মা মেয়ে একই ছাদের নিচে থেকেও কত যে দূরে এটা কেবল ওরাই জানে। একেবারে 2 মেরুর মানুষ যেন। সেই অশুভ রাতের পর মা আর ওর সাথে কথা বলেনি। সেই রাতে সবাই মনসুর আলীকে নিয়ে হাসপাতালে চলে গেল। পুরো বাড়িতে ঝুমু একা। প্রতারিত হয়ে বাসায় ফিরে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়েছিল। তার পরের দিনই মায়ের প্রেসক্রিপশন চুরি করে 2টো ফার্মেসি থেকে কয়েকটা ঘুমের ওষুধ কিনেছিল, কিন্তু সাহসে কুলায়নি। জীবন যতই বিষিয়ে উঠুক, এর মায়া কাটানো প্রচণ্ড কঠিন, দুঃসাধ্যই। এত বড় ক্ষমতা সৃষ্টিকর্তা মানুষকে দেননি। ওষুধগুলো লুকিয়ে রেখে দিয়েছিল নিজের কাছে, সেগুলো বের করে নিল। ওষুধের ঝুড়িতে পেয়ে গেল আরও কয়েকটা। পাতা থেকে ছাড়িয়ে গুনে গুনে 17টা বাম হাতের মুঠোয় নিল, ডান হাতে পানি ভর্তি গ্লাস। ঘড়িতে 2:43। পানি মুখে দিয়েও সেগুলো মুখে দিতে পারল না, শুধু পানিই গিলে ফেলল। সবচেয়ে কাছের মানুষরাই ওকে সহ্য করতে পারছে না, বাকি দুনিয়া কিভাবে পারবে? কাছের মানুষের প্রবল ঘৃণা নিয়ে বাঁচতে পারবে না ও। সেভাবেই বসে রইল আরও কতক্ষণ। কতটা সময় চলে গেল জানে না। দেয়ালের ঘড়িটা দণ্ড নিয়ে উঠে জানান দিল 4টা বেজে গেছে। শেষবার পেটে একবার হাত বুলিয়ে নিল। নিজের ভেতরকার অস্বস্তি সেখানে বেড়ে উঠছিল। গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে পানি ঢেলে ওষুধগুলো পুরে দিল মুখে। এরপর বারান্দায় দাঁড়িয়ে শেষবার সুন্দর পৃথিবীটা দেখে নিজের বিছানায় এসে বসল। চোখ ভারী হয়ে আসছিল ক্রমশ। হয়তো দূর থেকে ফজরের আজান ভেসে আসছে, কিন্তু ওর ওঠার শক্তি ছিল না। এক পৃথিবী গ্লানি আর এক আকাশ অপূর্ণ স্বপ্ন বুকে চেপে হারিয়ে যাচ্ছিল পৃথিবী থেকে। মনসুর আলী আর ফিরলেন না। সবাই একেবারে ভেঙে পড়ল। ভোরের দিকে বাসায় ফিরল সবাই।
ঝুমুর কথা, তাই তখন সেভাবে কারো মনে পড়ল না। কান্না আহাজারির মাঝে প্রতিবেশীরা আসতে শুরু করলো। এর মধ্যে ঝুমুর এক বান্ধবী ছিল, ওদের একেবারে পাশের বাসায় থাকতো। সে এসে ওকে খুঁজতে খুঁজতে ঝুমুর রুমে গেল। ওর চিৎকারে সবাই ছুটে এলো, সাথে সাথে আবারও হাসপাতালে ছুটলো। সাফিয়া বেগম আর রুমু বাসাতেই থাকলো। তিনি স্বামীকে হারিয়ে মূর্ছা যাচ্ছিলেন বারবার। এসবের জন্য ঝুমুকেই দায়ী মনে হতে লাগলো তার। সে যাত্রায় ঝুমু বেঁচে ফিরলেও ওর ভেতরের ছোট্ট প্রাণটাকে বাঁচানো যায়নি। এসব খবর বাতাসের আগে ছড়ায়, ওরটাও জানাজানি হয়ে গেল। ঝুমু নিজেও নিজেকেই দায়ী মনে করে। ওর মনে হয় সেদিন বুঝি ও মরে গেলেই ভালো হতো। এরপর ওর মনোজগতে বিশাল পরিবর্তন এলো। কি ব্যাপার? আমি যতদূর জানি আজ কোনো ভুল করিনি। আজ কিসের শাস্তি দিচ্ছেন বাইরে দাঁড় করিয়ে? মৃদু হেসে বলল রায়ান। নবনীর চোখ আজ যেন কিছুটা সহজ। এই ছেলের হাসি মারাত্মক। আগে সেভাবে খেয়াল করেনি নবনী। রায়ানের কথায় ভেতরে ভেতরে কিছুটা অপ্রস্তুত হলেও বুঝতে দিল না এক ফোঁটাও। দরজা থেকে সরে গিয়ে জায়গা করে দিল। জোর করে ফিরিয়ে আনলো কাঠিন্য। আসুন, আপনি তো স্কুলের বাচ্চা না, আর আমিও আপনার টিচার নই যে শাস্তি দিব। মনে মনে আওড়ালো। আমার মনের 12টা বাজানোর জন্য পারলে শাস্তি দিতাম আমি আপনাকে, কঠিন শাস্তি। উফ, পরম সৌভাগ্য আমার। মুখের সাথে সাথে চোখেও হাসি ফুটলো ছেলেটার। সৌভাগ্য কেন? এই যে আপনি আমার টিচার নন, এই জন্য। ফাজলামো করেন? কপট আতকে উঠল রায়ান। না না, আপনার সাথে ফাজলামো করার দুঃসাহস আমার নেই ভাই। আমি আরো অনেকদিন বাঁচতে চাই। রায়ানের কথায় নবনী না চাইতেও কাঠিন্য পালিয়েও গেল। ফিক করে হেসে ফেলল ও। হাসলো রায়ানও। খেয়াল করলো নবনীর হাসিটা ভীষণ মিষ্টি। এই প্রথম ওর কোনো কথায় হেসেছে মেয়েটা। ভালো লাগার একটা রেশ ছুঁয়ে গেল মনে। কি হলো এবার? কিন্তু আপনি নিজে দাঁড়িয়ে আছেন বাইরে, ভেতরে আসুন। নবনী এসে ঘুরে চলে গেল, আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে চলে গেল। নবনীকে এভাবে মুখ ফিরিয়ে চলে যেতে দেখে কিছুটা আহত বোধ করলো রায়ান। জ্বরের সময় মেয়েটাকে অনেক কথা শুনিয়েছিল, সেটা হয়তো এখনো ধরে বসে আছে মেয়েটা। না, এবার সরি বলেই দেবেও। একবার বলতে গিয়ে তো প্রায় ধুন্ধুমার লেগে গেল, তাই আর বলা হয়নি। যাবার দিনও দেখা হয়নি নবনীর সাথে। ওদিকে মনের লাগাম দখলে রাখতে পারছিল না বলেই ওর এই দ্রুত প্রস্থান। সেদিন আশরাফ আঙ্কেলের কাছে সবটা শোনার পর থেকে ভীষণ একা এই ছেলেটার জন্য অসম্ভব এক মায়া তৈরি হয়। কেমন যেন শূন্যতা গ্রাস করে। রায়ানের ভুল জগৎটা শুদ্ধ করে দিতে ইচ্ছে হয় নবনীর। ওর মনের কষ্টগুলো ছুঁয়ে ছুঁয়ে মমতার প্রলেপ বুলিয়ে দিতে ইচ্ছে হয়, খুব করে হয়। কিন্তু এটা করতে গেলে বাবা শূন্য হয়ে যাবে। ও মরে গেলেও এটা করতে পারবে না। এভাবে চলতে পারবে না নবনী। মনের রাশ টেনে ধরতেই হবে এবার, একেবারে শক্তভাবেই। এতদিনের গড়া দুর্ভেদ্য প্রাচীর কোনোভাবেই ভেঙে পড়তে দেবে না ও। ইমারতটাকে আরও মজবুত করতে শুরু হলো রায়ানকে এড়িয়ে চলা। রায়ান প্রায় সারাদিন অপেক্ষা করলো, কিন্তু নবনীর দেখা পেল না। রাতে খাবার পরেও আর বের হলো না নিজের রুম থেকে। রায়ান মনে মনে কিছুটা অস্থিরতা অনুভব করলো। মেয়েটা কি বেশি অভিমান করেছে? শেষে নবনীর দেখা না পেয়ে নিজের তোলা ছবি নিয়ে বসলো। অনেক কাজ জমে আছে, কিন্তু কাজেও মনোযোগ দিতে পারল না। সিদ্ধান্ত নিল নবনীকে সব খুলে বলবে। ওর দুঃখ ব্যথা মেলে ধরার মতো একজন বন্ধু দরকার। সেই সাথে নবনী হয়তো বুঝতে পারবে কেন ওর অ্যাটেনশনকে করুণা বলেছিল। নবনী কি শুনতে চাইবে সব? দ্বিধা নিয়ে ঘুমিয়ে পড়ল রাতে। নবনী সেদিনও সারা রাত ঘুমাতে পারল না। নিজের মধ্যে ডুবে যেতে চাইলেও ওর চরম অবাধ্য মন বারবার চলে গেল লাইব্রেরির পাশের ঘরটায় থাকা মানুষটার কাছে। হৃদয়টা খুলে ছুঁড়ে ফেলে দিতে পারলে কিছুটা শান্তি হতো ওর। কেন ওরই বিরোধিতায় লেগে গেল মনটা। কান্না পেয়ে গেল সহসা। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। একসময় ক্লান্ত হয়ে ফোপানো বন্ধ করে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে গেল সারা রাত। ভেতরে জমা এক সমুদ্র আবেগের জলে কতবার যে ডুবলো। পরের দিন রায়ান বাসায় থাকলো। দুপুরে রান্না করার সময় যে করে হোক ওকে ধরতেই হবে। সফল হলো অবশেষে। রায়ান যখন রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো, নবনী তখন কড়াইয়ে তেলে সবজি ঢেলে দিল। এক মনে নাড়াচাড়া করতে লাগলো। অনেকক্ষণ ধরে আগুনের পাশে আছে বলে কপালের কাছে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। পৃথিবীর সব মায়া যেন মিশে আছে মুখটায়। ভীষণ রকম অন্যরকম লাগছে। কাঠিন্যে ছিটে ফোটাও নেই সেখানে, বরং একরাশ মমতা মাখা আছে যেন। কেমন বউ বউ লাগছে দেখতে।
রায়ানের সহসা মনে হলো এই মেয়েকে যে বিয়ে করবে সে ভীষণ ভাগ্যবান হবে। বউ এত ভালোবেসে সেই লোকের জন্য খাবার বানালে এমন হাজারটা ঝাড়িও ভালোবেসে সহ্য করে নিতে পারবে ওর স্বামী বেচারা। আনমনেই একটা সরু হাসি ফুটল রায়ানের অবয়বে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আচমকা নবনীর গলা পেয়ে সচকিত হলো রায়ান। আবারও অপ্রস্তুত ভাবটা ফিরে এলো ওর মধ্যে। মেয়েটা এত কঠিন কেন? আসলে আপনার সাথে কিছু কথা ছিল আমার, না বললেই নয়। নবনী কঠিন চোখে তাকাতে রায়ান তড়িঘড়ি করে বলল, আসলেই ইমার্জেন্সি, যদি সময় দিতেন। নবনী নির্বিকার মুখে আবার তাকাতেই একেবারে গোবেচারা মুখ করে রায়ান বলল, প্লিজ। নবনী সবজি নাড়তে থাকলো ভাবলেশহীন অবয়ব। আপনি কি আমাকে ভয় পান? এই মেয়েটা সবসময় এমন গা জ্বালানো কথা বলে, চাইলেও মেজাজ ঠিক রাখা যায় না। তবে এবার রায়ান নিজেকে সামলে নিল। ভয় কেন পাবো? আপনি তো রক্ত মাংসেরই মানুষ, বাঘ, সিংহ বা পেতনি তো নন। পেতনি নই বলেই বেঁচে গেলেন, নয়তো সবার আগে আপনার ঘাটটাই মটকে দিতাম আমি। হেসে হেসে বলল নবনী। অপ্রতিভ রায়ানের হাতটা সহসা নিজের ঘাড়ে চলে গেল। করুণ মুখে বলল, সব কথাই এমন তেরা বেঁকা উত্তর দেন কেন? কারণ আমি মানুষটাই তেরা বেঁকা। সামনে কোনো সোজা জিনিস দেখলে আমার সহ্য হয় না। হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা জিনিসটা বাঁকা করতে হাত নিষ্পিস করে আমার। রায়ানের উত্তর না পেয়ে সেদিকে তাকিয়ে ওর অসহায় মুখ দেখে সশব্দে হেসে উঠল নবনী। রায়ানের হঠাৎ কি হলো কে জানে, সেই হাসিতে ডুবে গেল, বুঁদ হয়ে গেল। হাসতে হাসতে সেই ঘোর লাগা দৃষ্টিতে চোখ পড়তেই সহসা থমকে গেল নবনী। হাসি হারিয়ে গেল, মুখে ফিরে এলো চিরচেনা কাঠিন্য। কি যেন বলবেন বলছিলেন? রায়ান ঘোর থেকে বেরিয়ে এলো, অস্বস্তি বেড়ে কয়েক গুণ হলো। এখন বলা যাবে না, সময় নিয়ে বলতে হবে। রাতে সময় হবে আপনার? রাতে কেন? কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো নবনী। কারণ আমি আপনাকে যে কথাগুলো বলবো, আমি চাই না আমার সেই সময়কার অভিব্যক্তি আপনি দেখুন। মানে কি? আপনি সময় দিতে পারবেন কিনা বলুন। আমি আমার জীবনের অন্ধকার সময়টা আপনাকে বলতে চাই। নবনী আর কথা বাড়ায় না, কারণ ও জানে রায়হান ওকে ঠিক কি বলতে চায়। কারো দুর্বলতা নিয়ে মজা করতে জানে না নবনী। আচ্ছা, খাবার পরে ছাদে চলে যাবেন, আমি সেখানেই অপেক্ষা করব। রায়ান আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে এলো। ওর এই বিষণ্ণ মুখটা এখন নবনীকে দেখাতে ইচ্ছে করছে না। অপেক্ষা করতে লাগলো রাতের। নিজের মনের আগল যে খোলা হবে তখনই। ঝুমু মাকে জড়িয়ে ধরে সকাল থেকে কাঁদছে। মায়ের চোখও মাঝে মাঝে আর্দ্র হচ্ছে। আঁচল দিয়ে সেই বাষ্প মুছে ফেলছেন একটু পরপর। এই মেয়েটা তাদের বড় আদরের ছিল। অনেক ঝড়ঝাপটা সহ্য করে জন্মেছিল বলেই কিনা জানেন না সাফিয়া। টানাটানির সংসারে চতুর্থবারের মতো মা হতে যাচ্ছেন। মরার ওপর খাড়ার ঘা হিসেবে মনসুর আলী তখন একটা কি এলিগেশনে সাময়িক সাসপেনশনে আছেন। চোখে মুখে অন্ধকার দেখছেন স্বামী স্ত্রী। সাফিয়া বেগমের শাশুড়ি তখন জীবিত ছিলেন। খবর পেয়ে ছেলে আর ছেলের বউকে ডাকলেন। সাফিয়া বেগমের হাত ধরে তিনি বললেন, বৌমা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাচ্চাটা তুমি রাখো। অভাব তো আর সারা জীবন থাকবো না, তখন পস্তাইবা। আরও কিছু কথা বলেছিলেন, এতদিন পরে সবটা মনে নেই, তবে এটা স্পষ্ট মনে আছে। নিজের হাতের বালা খুলে তুলে দিয়ে বলেছিলেন, এই বালা জোড়া বেচার ব্যবস্থা কর। দরকারের সময় যদি এগুলা কোনো কামেই না আসে, তাহলে এগুলা দিয়া কাম কি? দিন রাত আল্লাহর কাছে দোয়া করি মনসুরটার চাকরি ঠিক হইবই। তুমি মনে আফসোস রাখো না মা, আমি খাস দিলে দিছি তোমারে। শাশুড়ির এই মমতায় চোখে পানি এসে পড়েছিল সাফিয়ার। শাশুড়িকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছিলেন সেদিন। সাফিয়া বেগম খুব যত্নে সেই মমতা আগলে রেখেছেন। বাবার দেয়া অল্প কিছু গয়না থেকে সেদিন কিছু বিক্রি করেছিলেন। পথটা তো দেখিয়ে দিয়েছিলেন শাশুড়ি। এরপর আরও অনেক টানাটানি গেছে, নিজের অন্য সব গয়নাও গেছে তাতে। কিন্তু বালাজোড়া এখনও আছে সযত্নে। এগুলো তার কাছে আশীর্বাদ। ঝুমু আসার 2 মাস আগে শাশুড়ি মারা যান। মেয়েটার চোখে মুখে পুরো দাদির আদল বসানো। টকটকে গায়ের রং, পটল চেরা মুখ। ঝুমু হবার ঠিক 2 দিনের মাথায় মনসুর আলীর অফিস থেকে জানানো হয় দ্রুত যোগ দিতে। আবারও সুদিন ফিরে এসেছিল তখন। জন্মর 8 মাসের মাথায় ভীষণ জ্বরে পড়ে ঝুমু, টাইফয়েড। কিছুদিন প্রায় ছোটখাটো যুদ্ধের পর সুস্থ হয় মেয়েটা। সবার মুখেই হাসি ফোটে। মেয়েটা ভুল করেছে, তা যথেষ্ট শিক্ষাও পেয়েছে, এই ভেবে মন থেকে মাফ করে দিলেন সাফিয়া বেগম। অনেক তো হলো, এবার একটা গতি করে দিতে পারলে মরলেও শান্তি পাবেন।
কিন্তু সেই ঘটনা জানাজানি হওয়ায় বিয়ে আসা বন্ধ হয়ে গেল। যে অল্প কিছু প্রস্তাব আসে শেষ মুহূর্তে বেঁকে বসে। পড়াশোনাও আর করেনি ঝুমু। কোনো রকমে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অ্যাটেন্ড করেছিল, পাশও করেছিল, কিন্তু মানুষকে এড়িয়ে মুখ লুকাতে ইচ্ছে হতো বলে আর পড়াশোনা করেনি। দুই মেয়েকে থিতু করে তবে নিঃশ্বাস ত্যাগ করতে চান, এর আগে নয়। এটাই ছিল তার প্রার্থনা। খাবার পরে ছাদে চলে এলো রায়ান। ঠান্ডা বাতাস গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এই মৃদুমন্দ বাতাস ভালোই লাগছে ওর। অন্ধকারের খোঁজে এসেছিল, কিন্তু আকাশে এক ফালি উজ্জ্বল চাঁদ। আলোয় আলোয় উদ্ভাসিত চারপাশ। আপনি আগেই চলে এসেছেন দেখছি। নবনীর কথায় পেছনে ফিরল ও। শাল গায়ে জড়িয়ে নিয়েছে মেয়েটা। হাতে ট্রেতে দুটো ধোয়া ওঠা মগ। কফির ঘ্রাণ আসছে সেখান থেকেই। রুমে বসে বিরক্তি চলে আসলো, তাই মুক্ত বাতাসে চলে এলাম আগে ভাগেই। মৃদু হেসে বলল রায়ান। কিছুটা দূরত্ব রেখে পাশাপাশি বসলো ওরা। নবনী মুখ খুলল প্রথম। জ্যোৎস্না ভালো লাগে আপনার? কার না লাগে বলুন? কেন আপনার ভালো লাগে না? খুব ভালো লাগে। জ্যোৎস্নার জল গায়ে মাখি মাঝে মধ্যে। জোছনার জল? হ্যাঁ, এই যে চাঁদ থেকে মেঘ বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছে, জল নয় তো কি। এই জল শরীর ভেজায় না ঠিক, কিন্তু মনটা ঠিকই ভিজিয়ে দেয়। মৃদু হাসলো দুজন। নবনীর কাছে সবটা কেমন অপার্থিব মনে হলো। এই যে অপূর্ব জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, পাশে রায়ান। ইস, আর কি চাই? রায়ান ওর জীবনে না আসুক, তবু আজকের এই বিলাসী জ্যোৎস্না ওর মনে সারা জীবন গেঁথে থাকবে। আমার কথা শুনতে এসে চাঁদে ডুবে গেলেন? এবার একটু ভাষণ দয়া করে, আমি একটু সুযোগ পাই তাহলে। ঠাট্টা ছলে কথাটা বলল রায়ান। নবনী ওর দিকে তাকালো ঘোর লাগা দৃষ্টিতে। মনের ভেতরে বসে থাকা নবনীর সত্তা ওকে বলল, তোমাতে তো আমি আকুণ্ঠ ডুবে গেছি। ডুবে গিয়ে সাঁতার কাটতেই ভুলে গেছি। সেখান থেকে ভালোবাসতেই তো চাঁদটাকে আঁকড়ে ধরতে চাইছি। কি হলো আপনার? ঠিক আছেন? আমি ভুল কিছু বলেছি? নবনীর সেই দৃষ্টিতে রায়হান কিছুটা ভরকে গিয়ে একসাথে এতগুলো প্রশ্ন ছুড়ে দিল। নবনী আচমকা ঘর থেকে বেরিয়ে এলো। দ্রুত কফি মগটা নিয়ে উঠে দাঁড়িয়ে কার্নিশের কাছাকাছি চলে গেল। আকাশের দিকে তাকিয়েই বলল,